আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট এর ইংলিশ রিটেন কোশ্চেন ব্যাংক নিয়ে। তো আমরা জানি যে তোমরা যারা পরীক্ষা দিবা তোমরাও জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট পরীক্ষা দিতে হলে মোট মোট টোটাল 100 মার্কের মতো পরীক্ষা দিতে হয়। না 120 মার্কের পরীক্ষা দিতে হয়। তো ওই 120 মার্কের মধ্যে তোমার 20 মার্ক মতো তোমার জিপিএর উপর বরাদ্দ থাকে আর বাকি 100 মার্কে তোমাকে পরীক্ষা ফেস করতে হয় বা কোশ্চেন ফেস করতে হয়। তো এই যে 100 মার্ক থাকলো, এই 100 মার্কের মধ্যে 60 মার্ক মতো এমসিকিউ এবং রিটেন থাকে 40 মার্ক। এই রিটেনের যে 40 মার্ক, এই 40 মার্ক রিটেনের মধ্যে তোমার ইংলিশের জন্য বরাদ্দ থাকে 20 মার্ক। মানে তোমাকে 20 মার্কের মতো লিখতে হবে ইংলিশে। কি কি লিখতে হবে সেটা আজকে আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। কি কি লিখতে হয়, কিভাবে লিখতে হয় এবং কি কি ধরনের কোশ্চিন আসছে এবং কিভাবে আমাদেরকে লিখতে হবে সে বিষয়টি বলবো না আজকে, আমরা খালি কোশ্চিনটি দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো আমরা কোশ্চেন দেখা শুরু করি, কথা না বলি আর। ভর্তি পরীক্ষা 2024-25, মানে 24-25 সেশনে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে রিটেনে কি কি এসেছিল আমরা একটু দেখি। মানে বিগত লাস্টে যে পরীক্ষা হয়েছে, রিসেন্ট পরীক্ষা, সেই পরীক্ষার কোশ্চেন ব্যাংক আমরা দেখার চেষ্টা করি। রাইট এ প্যারাগ্রাফ 1, হাউ এডুকেশন ক্যান ইনলাইটেন ওয়ানস লাইফ। মানে শিক্ষা কিভাবে একজনের জীবনকে আলোকিত করতে পারে এই বিষয়টি তোমাকে ইংলিশে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তো এইখানে তোমাকে মার্ক দেওয়া হয়েছে 10 মার্ক। তুমি যত সুন্দর করে লিখতে পারবে, যত সুইট একটা টোনে লিখতে পারবে, যত নরম টোনে লিখতে পারবে, তত সুন্দর মতো তুমি মার্কটা পাবে। তো এই টপিকটা কি খুবই কঠিন? আমরা তো বাংলাতে বিষয়টাকে যদি আমরা এক্সপ্লোর করতে চাই, বা এই বিষয়টা কি আমাদের কাছে খুবই কঠিন যে কিভাবে এডুকেশন আমাদের জীবনকে আলোকিত করে, আমরা বলতে পারবো, তাই না? তো বিষয়টাকে আমরা কঠিন ধরলাম না, দেখলাম যে লাইট একটা জিনিস আছে, আমাদেরকে লিখতে হবে। তাও আমরা লিখতে পারি না, অনেকে আমরা ইংলিশে ফেল করি। অ্যান্ড দেন সেকেন্ডটা কি আছে দেখি, এক্সপ্লেন দ্য প্রভার্ব। এক্সপ্লেন করতে হবে কি প্রভার্ব। প্রভার্ব শব্দের অর্থ তো আমাদের জানাই আছে যে এটা একটা উম, কি বলে প্রভাব, যাই হোক, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। মানে প্রচ্ছদ দেখে বা ওপর দেখে ভেতরকে জাজ করো না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। এটাও আমাদের কাছে অপরিচিত কিছু না, আমরা অনেক সময় এটাকে এক্সপ্লেনেশন পড়েছি বা এটার আমরা বাংলা দ্বিতীয় পত্রেও পড়েছি যে প্রচ্ছদ দেখে বইকে জাজ করা যাবে না। এই বিষয়টিকে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো এইখানে রয়েছে 5 মার্ক, বেশি না, 4 5 6টা মতো সেন্টেন্স দিয়ে এক্সপ্লেন করতে পারলে বিষয়টা হয়ে যায়। তো চলো, এটাও কিন্তু খুব একটা অপরিচিত কিছু না, কনসেপ্ট আমাদের কাছে পরিচিত। এখন আমাদেরকে লিখতে হবে, সে বিষয়ে পরে কথা বলবো। রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এইখানে তোমাকে 5টা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে, এখানে যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো দেওয়া আছে এগুলো দেওয়া। আচ্ছা, দেখার চেষ্টা করি এখানে কি কি ওয়ার্ড দিয়েছে বা ফ্রেজগুলো দিয়েছে, আমরা একটু দেখি। অন দ্য ইভ অফ, এটা একটা স্পেশাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। এটার অর্থ হচ্ছে পারে কি, কোনো বিশেষ দিন, উৎসব বা তোমার কোনো ঘটনা এর আগের মুহূর্ত বা ঠিক পূর্বের মুহূর্তকে বোঝাতে বা ঠিক পূর্বের দিনকে বোঝাতে এই অন দ্য ইভ অফ প্রাক্কাল অর্থে ব্যবহৃত হয়। তো সেন্টেন্সটা আমি এখানে মেক করছি না, পরবর্তীতে এগুলা নিয়ে বিশদ কথা হবে। এখন আবার সেকেন্ড কি দিয়েছে, ভায়োলেশন। ভায়োলেশন শব্দের অর্থ হচ্ছে পারে কি, নিয়ম ভঙ্গ করা বা নিয়ম ভঙ্গ, আইন ভঙ্গ করা। আর ফার্ভেন্টলি মানে হচ্ছে পারে তোমার আন্তরিকভাবে, উদ্যমের সাথে, গভীর অনুভূতি নিয়ে, ফার্ভেন্টলি শব্দের অর্থ। অ্যান্ড কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স শব্দটার অর্থ হচ্ছে যে ফলাফল, প্রতিক্রিয়া, প্রভাব, এগুলা, ঠিক আছে? অ্যান্ড অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি, যে প্রশংসা করা বা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা বা মূল্য দেওয়া। তো আমরা একটা ইয়ারের কোশ্চিন দেখে ফেলেছি একটা সেশনের, এই কোশ্চিন এসেছিল। আমরা পরীক্ষার হল থেকে বের হয়ে যখন কোশ্চিনগুলো দেখি তখন খুব সহজ লাগে, বাট পরীক্ষার হলে খুবই কঠিন কোশ্চিন হয় এবং আমরা ফেল করি। তো চলো আবার নেক্সট কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানেও এসেছে একটি প্যারাগ্রাফ, এটা হচ্ছে পারে সেশন 23-24 সেশন। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার। আমাদের মনে হয় ম্যানার্স সম্পর্কে, এটিকেট অ্যান্ড ম্যানার সম্পর্কিত একটা লিসন ছিল, এই লিসনে হচ্ছে
আমরা শিখেছি যে গুড ম্যানারের হচ্ছে পারে গুরুত্বটা কি। মানে ভালো আচরণ এর গুরুত্ব সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই বিষয়টিও তোমার কাছে, মানে এই কনসেপ্টটা তোমার কাছে অপরিচিত না, আমি আশা করি। এই বিষয়টা তো অন্তত বুঝতে পেরেছো। এখন বুঝতে পারার পর লেখার যে ব্যাপারটা আছে সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। এক্সপ্লেন দ্য প্রভার্ব। আবার প্রভার্ব এসেছে। এই প্রভার্বটা কি? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। মানে যেখানে ইচ্ছা সেখানেই উপায়টা বের হয়ে যায়। এই বিষয়টা, এই কনসেপ্টটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। এখানে দেওয়া আছে 5 মার্ক। অ্যান্ড রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে আবার 5টা সেন্টেন্স মানে ওয়ার্ড দেওয়া আছে। এখান থেকে তোমাকে আবার কি করতে হবে? 5টা সেন্টেন্স মেক করতে হবে। স্পন্টেনিয়াস শব্দের অর্থ স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিকভাবে যা কিছু হয় তাই হচ্ছে পারে স্পন্টেনিয়াস। তারপর কি দেওয়া আছে? আইসোলেশন মানে বিচ্ছিন্নতা বা একাকিত্ব বা একাকী। রিসোর্সফুল, এই রিসোর্সফুল শব্দটা একটু কনফিউজিং দিয়েছিল, কারণ রিসোর্স শব্দের অর্থ সম্পদ বা তোমার কি উপায় বা উৎস বা সহায়তা বা সামর্থ্য। কিন্তু রিসোর্সফুল শব্দটা এমন একটি শব্দ যে ওইখান থেকে মানে আমরা রিসোর্স থেকে, রিসোর্সফুল থেকে অ্যাডজেক্টিভ করার যে সেন্স, ওই সেন্স থেকে আমরা করতে পারি না। রিসোর্সফুল শব্দটার অর্থ হচ্ছে পারে কি যে তোমার উপায় খুঁজে নিতে পারদর্শী বা বুদ্ধিমান বা কর্মদক্ষ, এরকম একটা অর্থ দেয়। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, মানে যা কিছু আছে তা পর্যাপ্ত আছে, বেশি কিছুই আছে আর কি। টলারেন্স শব্দের অর্থ ধৈর্য বা সহনশীলতা বা তোমার ক্ষমাশীলতা বা ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শন, এই টলারেন্স শব্দের অর্থ। তো দেখলাম এই শব্দগুলো কিন্তু তোমার ইন্টারমিডিয়েট পর্যায় থেকে এসেছে। তুমি যদি ইন্টারমিডিয়েটের যে তোমার টেক্সট বুকটা আছে, ফার্স্ট ইয়ারের টেক্সট বুক দেওয়া হয়, ওই টেক্সট বুক থেকে, ওই টেক্সট বুক লেভেলের কোশ্চেন এগুলো তোমার খুব কঠিন কিছু না। আমরা যদি ইন্টারমিডিয়েটের সিলেবাসটা ভালো মতো পড়াশোনা করি এবং অ্যাডমিশনের যে একটা সার্টেন সিলেবাস থাকে, ওই সার্টেন সিলেবাসটা পড়াশোনা করি, তাহলে এই শব্দগুলো তোমার আয়ত্তে চলে আসবে আশা করি। মানে অপরিচিত কিছু না। এখন কি বলছে এটা? 2022-23, 2022-23 সেশনে কি কি এসেছে সেটা দেখার চেষ্টা করি। 20 মার্কের করেই কিন্তু পরীক্ষা হচ্ছে। এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। প্যারাগ্রাফের টপিকটা কি? টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। এখানে আমি পরীক্ষা দিয়েছিলাম, টারশিয়ারি শব্দটা আমার কাছে খুব অপরিচিত ছিল, যার কারণে আমি লিখতে পারিনি। এইখানে কি বলছে? টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। টারশিয়ারি শব্দের অর্থ হলো পারে কি? থার্ড অর্ডার ইন নাম্বার। থার্ড অর্ডার ইন নাম্বার। আর যখন টারশিয়ারি শব্দটা এডুকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন এটাকে উচ্চ স্তরের লেখাপড়া বোঝানো হয়। মানে আমরা উচ্চ মাধ্যমিক যখন পাশ করি এবং তারপর থেকে আমাদের উচ্চমানের লেখাপড়া শুরু হয়ে যায়। তো এই টারশিয়ারি লেভেল মানে উচ্চ স্তরের লেখাপড়া বাংলাদেশের কি অবস্থা, এই কনসেপ্টে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এবং প্যারাগ্রাফের মার্ক 10। যত সুন্দর লিখতে পারবে তত সুন্দর মার্ক পাবে, এটাই হলো বিষয়। এবং এখন দেখো 2 নম্বরে কি দেওয়া হয়েছে? এক্সপ্লেন দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন 5 সেন্টেন্সেস। মানে 5টা সেন্টেন্সে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এই স্টেটমেন্টটা তোমাকে বর্ণনা করতে হবে। কি স্টেটমেন্ট দেওয়া আছে? এটা খুব সম্ভবত একটা টেক্সচুয়াল ব্যাপার ছিল। while adolescence is a time while adolescence is a time of tremendous growth. tremendous শব্দের অর্থ বিশাল, গ্রোথ মানে বৃদ্ধি, অ্যান্ড পটেনশিয়াল মানে অ্যাডোলেশন মানে কিশোর বা ওই যে কিশোর বা কৈশোরকাল। কৈশোরকাল একটা হচ্ছে পারে কি? টাইম, যেটা হচ্ছে পারে একটা বৃদ্ধির সময়, হচ্ছে গুরুত্বপূর্ণ মানে খুব বিশাল বৃদ্ধির সময়, এবং হচ্ছে পটেনশিয়াল মানে সম্ভাবনার সময়। ইট ইজ হচ্ছে ইটস মানে ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্ক। মানে এটা একটা কনসিডারেবল রিস্ক মানে বৃহৎ রিস্কেরও সময় বা হচ্ছে পারে বিপর্যয়েরও সময়। ঠিক আছে? তো এটা যেমন হচ্ছে পারে বিশাল বৃদ্ধির সময় এবং হচ্ছে পারে একটা রিস্কেরও সময়, সে বিষয়টিকে তোমাকে এক্সপ্লেন করতে হবে যে এই যে কৈশোরকাল অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্সটা কেন এই অ্যাডোলেসেন্সটা কেন হচ্ছে পারে পটেনশিয়ালের সময় এবং গ্রোথের সময়, এবং কেন এটা খুব রিস্কেরও সময়। এই টপিকটা তুমি যদি বুঝতে পারো তাহলে আশা করি তুমি ইংলিশে লিখতে পারলে লিখতে পারবে। তো আমরা পরবর্তীতে কথা বলবো যে আমরা আসলে কেন লিখতে পারি না। রাইট মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ইচ অফ ফলোয়িং ওয়ার্ডস। ওই একই ব্যাপার, তোমাকে 5টা সেন্টেন্স মেক করতে হবে। 5টা ওয়ার্ড দেওয়া আছে। কি কি ওয়ার্ড দেওয়া আছে? নোটঅর্থী মানে হচ্ছে পারে উল্লেখযোগ্য বা মনোযোগ দেওয়ার মতো বিষয়, সেটাকে আমরা বলি নোটঅর্থী। জেনারোসিটি মানে উদার, দানশীল, ক্ষমাশীল, এরকম জেনারোসিটি।
ম্যান্ডেটরি শব্দের অর্থ হচ্ছে পারে আবশ্যক, যা যা কিছু পালন করতে হয়, অবশ্যই কর্তব্য, সেগুলো হচ্ছে পারে ম্যান্ডেটরি। পারফরমেন্স মানে হচ্ছে পারে তোমার কার্যক্ষমতা, কার্যক্ষমতাকে বলা হয় পারফরমেন্স। ইনডেঞ্জার, ইনডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে পারে বিপন্ন, বিপন্ন, বা হচ্ছে পারে যা কিছু হারিয়ে যেতে বসেছে, বা হ্যাঁ যা কিছু হারিয়ে যেতে বসেছে বা বিপন্ন, এরকম বোঝায়। তো এই শব্দগুলো মোটামুটি এইচএসসি লেভেলের স্টুডেন্ট যদি টেক্সট বুক পড়ে এবং ওই সিলেবাসটা দেখে তাহলে পারবে। তো চলো দেখি কি আছে আবার সেশন 20, 21-22 সেশন। এই 21-22 সেশনে কি কি এসেছে? এই যে 21-22 সেশন, এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি একটু কালার করে দিই। এই সেশনের এই দিক থেকে মানে এর আগে যেগুলো এসেছে মোটামুটি টেক্সট বুক থেকে তারা কোশ্চেন করার চেষ্টা করেছে, এবং এই দিকে যে বিষয়গুলো এসেছে এইগুলো তোমার হচ্ছে পারে টেক্সট বুক থেকেই করেছে, বাট যদি তুমি টেক্সট বুকটাকে ভালো মতো নলেজে না নিতে পারো, তারপরে এই বিষয়গুলোকে তুমি হ্যান্ডেল করতে পারতে। কিন্তু এদিকে যেগুলো এসেছে এগুলো হচ্ছে পারে মোটামুটি টেক্সট বুক কেন্দ্রিক, বা টেক্সট বুককে ভালো মতো রিলেট করার চেষ্টা করেছে। তো চলো আমরা দেখার চেষ্টা করি যে আসলে কি কিভাবে হচ্ছে পারে টেক্সট বুক থেকে বিষয়গুলো নিল। রাইট এ প্যারাগ্রাফ 1, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট বা প্রভাব বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে সে বিষয়টিকে তোমাকে একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ আমরা মুখস্থ করেছি অনেকবারই, অনেকবারই লিখেছি বিভিন্ন এক্সামে, হয়তো বা এটা তাদের জন্য সহজ ছিল, কিন্তু যারা মুখস্থ করি না আমরা তাদের জন্য কঠিন। তো চলো 2 নম্বরে কি আছে, রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড এক্সপ্লেইন 5 সেন্টেন্সেস ম্যাক্সিমাম। কমপক্ষে 5টা সেন্টেন্সে এটাকে হচ্ছে পারে তোমার কি করা লাগবে, এক্সপ্লেন করা লাগবে, হয় ইউ আর এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য আইডিয়া এক্সপ্রেসড ইন দ্য টেক্সট। এখানে একটা পোয়েম আছে, এটা এই পোয়েমটা লিখেছিল তোমার ল্যাংস্টন হিউজেস, আমেরিকান অ্যান্ড আফ্রিকান কবি। তো এই যে কবিতাটা আছে এই কবিতাটা থেকে তোমাকে 5টা মতো সেন্টেন্স দিয়ে এটাকে আসলে এক্সপ্লেন করতে হবে, বা তুলে ধরতে হবে এর জিসটা কি বা মূল কথাটা কি, সে বিষয়টাতে তুমি কি অ্যাগ্রি অর ডিসএগ্রি, তোমার বিষয়টা তুমি এখানে জানাও, এই বিষয়টি বলেছে। তো চলো আমরা একটু টেক্সটটা পড়ি, সময় তো আছেই। হোল্ড ফাস্ট মানে শক্ত থেকো বা দৃঢ় থেকো, দৃঢ় থেকো টু ড্রিমস মানে স্বপ্নের সাথে, বা স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো বা স্বপ্নকে ঝাপটে ধরো। ফর ইফ কারণ যদি, ড্রিমস ডাই স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড মানে জীবন হবে ভাঙা ডানা পাখির মতো। যদি স্বপ্ন মারা যায় তাহলে জীবনটা হবে ভাঙা ডানা পাখির মতো। আর আমরা জানি যে ভাঙা ডানা মানে যার ডানা ভাঙা সে পাখি উঠতে পারে না। দ্যাট ক্যান নট ফ্লাই, এই যে দ্যাট ক্যান নট ফ্লাই মানে যে উঠতে পারে না, সে উঠতে পারে না। হোল্ড ফাস্ট মানে শক্ত থেকো বা দৃঢ় থেকো। হোয়েন ড্রিমস গো যখন স্বপ্ন চলে যায় বা হারিয়ে যায় বা থাকে না আমাদের কাছে, আমাদের স্বপ্নগুলোকে আমরা আর নিজের মতো করে গ্রহণ করতে পারি না, আমাদের হাতের বাইরে চলে যায়। ফর হোয়েন ড্রিমস গো কারণ, ফর হোয়েন কারণ স্বপ্ন যখন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, ব্যারেন শব্দের অর্থ বন্ধা, ফিল্ড মানে জমি, মানে বন্ধা জমি মানে শস্য উৎপাদনে অক্ষম, এরকম একটা ব্যাপার, সেটা হয়ে যায় আমাদের লাইফ। তখন আমরা কিছু করতে পারি না, আমাদের হাতের বাইরে সবকিছু চলে যায়। ফ্রোজেন উইথ স্নো মানে তোমার যেই জমিটা, এই ফিল্ডটা যেটা হচ্ছে পারে বরফে ঢেকে গিয়েছে বা চাপা পড়ে গিয়েছে। তো খুবই সুন্দর একটা ব্যাপার, মানুষ বাঁচে আশায়, স্বপ্নে। তো যখন স্বপ্ন থাকে না তখন মানুষ দিশেহারা হয়ে যায় এবং বাঁচার প্রতি তাদের অনীহা সৃষ্টি হয়। এই কারণে আমাদের স্বপ্ন চলে গেলেও দৃঢ় থাকতে হবে, অন্য স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, এবং যখন স্বপ্ন থাকে তখন সেই স্বপ্নটাকে কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না, আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তো এই বিষয়টি বুঝিয়েছে এই তোমার ল্যাংস্টন হিউজেসের এই কবিতায়। তো এইটাকে তোমাকে 5টা সেন্টেন্সে এক্সপ্লেন করতে হবে, তোমাকে এমন কিছু লিখতে হবে না যা কিছু তুমি মানে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসতে হচ্ছে। এই বিষয়টি পড়ে সাদামাটাভাবে তুমি যা কিছু বুঝতে পারো তোমার বোধ বুদ্ধি দ্বারা, সেটাই তোমাকে লিখতে হবে, আর সেটাই তারা চাই। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখি যে আসলে আবার 5টা সেন্টেন্স মেক করতে বলেছে।
পাঁচটা সেন্টেন্স কি কি দিয়েছে, মানে পাঁচটা ওয়ার্ড দিয়েছে এখানে। আইসোলেশন মানে বিচ্ছিন্নতা, তারপর প্লেজেন্ট শব্দের অর্থ আনন্দকর, সুখকর, মার্ভেল শব্দের অর্থ বিস্ময়, ভ্যানিটি শব্দের অর্থ আহ, অহংকার বা হচ্ছে পারে কি বলে এটা, আত্মমর্যাদার অতিরিক্ত ভাব বা অহংকার। ইলিমিনেট শব্দের অর্থ অপসারণ করা বা নির্মূল করা বা শেষ করে ফেলা, ইলিমিনেট। অ্যান্ড এটা হচ্ছে পারে 20-21 সেশনের। 20-21 সেশনে কি এসেছে আমরা দেখি। রাইট এ প্যারাগ্রাফ 1, ন্যাশনাল ট্যুরিজম। ট্যুরিজম মানে ট্যুরিজম শব্দের অর্থ পর্যটন, ন্যাশনাল পর্যটন মানে জাতীয় পর্যটন, অ্যান্ড দ্য কোভিড-19 আউটব্রেক। এটা সেই সময়কার সমসাময়িক একটি প্যারাগ্রাফ দিয়েছিল। এবং কি বলেছে, বাই রিকলিং, রিকল করতে হবে, রিলেট করতে হবে দ্য রিলিভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুক। মানে তোমাদের যে ইংলিশ ফর টুডে বুকটা রয়েছে, এই বুকে ন্যাশনাল ট্যুরিজম সম্পর্কিত একটা আলাপ ছিল। সেই আলাপের সাথে কোভিড-19 আউটব্রেকের আলাপকে মিলিয়ে আসলে আউটকামটা কি আসছে সে বিষয়টি তোমাকে আসলে এক্সপ্লেন করতে হবে। তুমি যদি একটা প্যারাগ্রাফ আকারে বিষয়টাকে এক্সপ্লেন করতে পারো, তোমার ওই টেক্সট বুকটাকে রিলেট করতে পারো, রিকল করতে পারো, তাহলে তুমি একটা সুন্দর কনসেপ্ট দাঁড় করাতে পারবে এবং ভালো মতো লিখতে পারবে। এখন এখানে কি লিখেছে যে এখানে ওই যে আমরা যেগুলা উইথ ক্লুড যে বিষয়গুলো আসলে যে ছিল এইচএসসিতে, এখানে কিছু ক্লু দেওয়া আছে এবং কিছু এখানে একটা টেক্সট দেওয়া আছে, টেক্সটের এখানে কিছু গ্যাপ দেওয়া আছে। তো এইখান থেকে এই বক্স থেকে আমাদের কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো নিয়ে আমাদেরকে এই বিষয়টিকে কমপ্লিট করতে হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে খুব সম্ভবত অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট বুক। এখানে কি বলছে, ফিল ইচ গ্যাপ অফ ফলোয়িং প্যাসেজ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম ইউর, মানে এখান থেকে যা কিছু লাগবে সব কিছু প্রয়োজন মাফিক নিয়ে তোমাকে এই জিনিসটাকে, এই টেক্সটটাকে একটা অর্থপূর্ণভাবে ফিল আপ করতে হবে, তাহলে তুমি এখান থেকে 5টা মার্ক পেয়ে যাবে। আর এখানে ছিল 10 মার্ক, এখানে ছিল 5 মার্ক, আর এইখানে দিয়েছে তোমাকে একটা কমপ্লিটিং স্টোরি। আর এটা আমরা এইচএসসিতে আমাদের একটা টপিকই ছিল কমপ্লিটিং স্টোরি নামে, খুব সম্ভবত এটা ফার্স্ট পেপারেই ছিল। আচ্ছা, কি দিয়েছে, আই অ্যাম সুব্বু, মানে আমি সুব্বু। আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 18 বছর। আই অ্যাম প্যাশনেট লাভার অফ ফোক মিউজিক, আমি একজন প্যাশনেট লাভার অফ ফোক মিউজিক, মিউজিকের একজন প্যাশনেট লাভার সে। আই ড্রিম, আমি স্বপ্ন দেখি, টু ভিজিট ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যেতে, ভিজিট করতে। অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স দ্য টেস্ট অফ লোকাল ফোক মিউজিক অফ দোজ এরিয়াস। মানে সে হচ্ছে পারে এক্সপিরিয়েন্স মানে দক্ষতা নিতে চাই বা এক্সপিরিয়েন্সড হতে চাই যে বিভিন্ন জায়গার এই ফোক মিউজিকগুলা কিরকম, সে বিষয়টি সে জানতে চাই। মানে ফোক মিউজিক লাভার, প্যাশনেট লাভার অফ ফোক মিউজিক হলে যা হয়। ইফ আই গেট অপরচুনিটি টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই, আই উইল টেক ফোক মিউজিক অ্যাজ এ পার্ট অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। মানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে এই ফোক মিউজিকটাকে সে রাখবে এবং সে সম্পর্কিত তার মানে বিষয়গুলো সে জানার চেষ্টা করবে। দেয়ারফর, সুতরাং, আই অ্যাম মেকিং আপ এ প্ল্যান দ্যাট ইনক্লুডস, এখানে ইনক্লুডস বানানটা ভুল হয়েছে, ইনক্লুডস ম্যানি থিংস। এইখানে তোমার হচ্ছে পারে লেখাটা শেষ হয়ে গেছে, তোমাকে এখন এই যে ইনক্লুডস ম্যানি থিং, এই থিংটাকে তোমাকে একটু এক্সটেন্ড করে দিতে পারলে তুমি এই বিষয়টাকে কমপ্লিট করতে পারবে। কি কি করা যেতে পারে এই এইটা লেখাটার ভিত্তিতে, আর কি কি প্ল্যান তোমাকে অ্যাড করতে হতে পারে, এবং প্ল্যান অ্যাড করে তুমি আসলে ওইখান থেকে কি কি পেতে চাও এই বিষয়টা আলটিমেটলি লিখে দিতে পারলে তুমি মার্কটা পেয়ে যাবে, 5টা মার্কের মধ্যে কিছু একটা পাবা। ঠিক আছে, তো এইটা হচ্ছে পারে কঠিন কিছু কি, কঠিন, আসলে কঠিন, আমরা যারা পারি না তাদের কাছে কঠিন। এখন কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে পারে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট, এটা হচ্ছে পারে এটাই লাস্ট, মানে হচ্ছে পারে এটাই প্রথম পরীক্ষা হয়েছিল 20-21 সেশন, এই 20-21 সেশনের এটা লাস্ট পরীক্ষা হয়েছিল। তো চলো এখানে কি দিয়েছে, রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং সিগনিফিকেন্স। এটা হচ্ছে অ্যানালাইজিং সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিস্টোরিক্যাল স্পিচ অফ 7th মার্চ 1971।
মানে 1971 সালে যে শেখ মুজিবুর রহমান আমাদের টেক্সট বুকে ছিল, প্রথম চ্যাপ্টারেই থাকার থাকার কথা খুব সম্ভবত। তো ওই স্পিচ সম্পর্কিত মানে কি সিগনিফিকেন্স আছে, ওই সিগনিফিকেন্সটাকে হিস্টোরিক্যাল স্পিচটার তোমাকে বর্ণনা করতে হবে বা প্যারাগ্রাফ লিখতে হবে। তুমি যদি লিখতে পারো ভালো মতো তাহলে মার্ক পাবা, আদারওয়াইজ পাবা না। অ্যান্ড আবারও দিয়েছে তোমার হচ্ছে পারে কি এটা, ফিল মানে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। এই উইথ ক্লুটা দিয়েছে তোমাকে কিছু শব্দ দিয়েছে, ওখান থেকে নিয়ে পরিমিত আকারে এই বিষয়টাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড আবার কি দিয়েছে, সেন্টেন্স মেকিং উইথ ফলোইং ওয়ার্ডস। তো হেরিটেজ ইম্পাওয়ারমেন্ট, হেরিটেজ মানে ঐতিহ্য, ইম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, হসপিটালিটি মানে আতিথেয়তা, অ্যান্ড ফ্যাসিনেশন মানে আকর্ষণ, আর ইন্টারগ্রেট মানে হচ্ছে পারে একত্রিত করা, ইন্টারগ্রেট করা, একত্রিত করা। তো এই ছিল তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন ব্যাংক। তো এই রিটেন কোশ্চেন ব্যাংক তুমি যদি ভালো মতো অ্যানালাইজ করতে পারো, বা তুমি যা কিছু দেখলে এখান থেকে যদি বুঝতে পারো যে আসলে তোমার একটা প্রিপারেশন প্রয়োজন রিটেনের উপর, এবং সার্টেন একটা প্রিপারেশন প্রয়োজন, তাহলে তুমি প্রিপারেশন নিবে, আদারওয়াইজ নিবে না। না নিলেও কি হতে পারে তুমি জানো। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের ইংলিশ রিটেনটা আসলে কত পরিমাণ গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। এই যে এই ছেলেটার নাম কি, ফাহিম হোসেন। তো এই ফাহিম হোসেন তোমার হচ্ছে কি পেয়েছে মার্ক দেখো এখানে, বাংলা এমসিকিউতে পেয়েছে 11.50 মার্ক, অ্যান্ড ইংলিশ জেনারেল ইংলিশের এমসিকিউ অংশে পেয়েছে 10.25 মার্ক, সুন্দর মার্ক, সমস্যা নেই। এবং জেনারেল নলেজ বা জিকেতে পেয়েছে 29.00 মার্ক। তো এই যে 29 এত মার্ক পেয়েছে, অ্যান্ড বাংলাতেও সুন্দর একটা মার্ক, 20 মার্কের মধ্যে 13 মার্ক উঠিয়ে ফেলেছে, ভালো মার্ক উঠিয়েছে। অ্যান্ড ইংলিশ রিটেন এক্সামে কি করেছে, 3 মার্ক পেয়েছে। হ্যাঁ, তো এই যে তার একটা একটা ল্যাক্স, এই ল্যাক্সের কারণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ একটা ডিপার্টমেন্ট মিস করেছে। তো এইটা হয়, এই যে এই ল্যাকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ রিটেন পার্টে আমাদের যারা আমরা এক্সাম দিই তাদের ম্যাক্সিমাম ল্যাক হচ্ছে পারে এই জায়গাটা, এই জায়গাটা আমরা ফিল আপ করে উঠতে পারি না। তো চলো তোমাদের আসলে সার্টেন সার্টেন কোন প্রিপারেশনটা নেওয়া উচিত, কোন কোন বিষয়ের উপর দক্ষ হয়ে ওঠা উচিত সেই বিষয়টি বলি। ফার্স্ট অফ অল তোমাকে ইংলিশ লেখার মানে ইংলিশটাকে শুদ্ধ মতো লেখার একটা প্র্যাকটিস গড়ে তুলতে হবে। তুমি যদি লিখতে চাও মানে তুমি যদি বলতে চাও যে আমি সুন্দর মতো লিখতে চাই ইংলিশ, তাহলে তোমাকে ইংলিশটাকে লিখে লিখে, বাংলা থেকে চিন্তা করে ইংলিশটাকে লিখে লিখে তোমাকে এই লেখার দক্ষতা অর্জন করতে হবে, যা স্বল্প দিনের কাজ নয়, একটা হিউজ একটা পরিমাণ মতো সময় ইনভেস্ট করতে হয়। এবং আহ, যে কোনো এক্সামের যে টপিকগুলো থাকে, যে বিষয়গুলো থাকে, যে এই আমাকে বিষয়গুলো সলভ করে আমাকে মার্ক কায়দা করে নিয়ে নিতে হবে ওখান থেকে, সেটার একটা স্পেশাল প্রিপারেশন নিতে হয়। তো সেই স্পেশাল প্রিপারেশনের কথা বলতে গেলে তোমার যদি ঢাবির প্রশ্ন ব্যাংকটা আমরা অ্যানালাইজ করি তাহলে দেখতে পাই প্যারাগ্রাফ এসেছে, রাইটিং প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ 6বার পরীক্ষা হয়েছে, এই 6বারের মধ্যে 6বারই প্যারাগ্রাফটা এসেছে। এবং কি ধরনের প্যারাগ্রাফ আসছে, এই যে এক্সপোজিটরি প্যারাগ্রাফ বা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ। এখন এই এক্সপোজিটরি প্যারাগ্রাফ বা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফগুলো কি, প্যারাগ্রাফ কিন্তু অনেক ধরনের আছে বুঝলা, যেমন ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, ন্যারেটিভ প্যারাগ্রাফ, অ্যানালিটিক্যাল বা এক্সপ্লোজিটরি প্যারাগ্রাফ, বা পারসুয়েটিভ প্যারাগ্রাফ বা পারসুয়েসিভ প্যারাগ্রাফ, ক্লজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট, তারপর হচ্ছে পরে কম্পারেটিভ প্যারাগ্রাফ। তো এই যে এত সব প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা মানে প্রত্যেকটা ধরনের প্যারাগ্রাফ ডেভেলপ করা বা লিখার একটা তরিকা আছে, একটা সিস্টেম আছে। যেমন একটা প্যারাগ্রাফের হচ্ছে পারে বিভিন্ন অংশ থাকে, এই অংশগুলাকে যে ধরনের প্যারাগ্রাফ সেই ধরনের চিন্তা করে সেই অংশগুলাকে ফিল আপ করতে হয়। একটা প্যারাগ্রাফে তিনটা মতো অংশ থাকে। যেমন তোমার হচ্ছে পারে ওয়াইডলি কিন্তু আরো অংশ আছে, যদি আমরা স্পেসিফিক্যালি আমরা চিন্তা করতে যাই। তোমার একটা প্যারাগ্রাফের মোটা দাগে যদি আমরা তিনটাকে ভাগ করতে চাই, আহ, মানে স্টার্টিং সেন্টেন্স বা টপিক সেন্টেন্স যেটাকে বলা হয়, তারপর তোমার আছে হচ্ছে পারে সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুশন। তো এই যে মানে অনেক ধরনের প্যারাগ্রাফ, ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, এক্সপ্লোজিটরি প্যারাগ্রাফ, অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ, পারসুয়েসিভ প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফগুলো সবগুলো আলাদা 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 ধরনের লেখা লিখতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 6বার এসেছে, 6বারই তোমার এসেছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ বা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ। তো তোমাদের উচিত হবে যে এক্সপোজিটরি প্যারাগ্রাফগুলো আসলে কেমন দেখতে হয়, এবং তোমার হচ্ছে পারে কত বড় লিখতে হবে, এবং এক্সপোজিটরি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সে কি লিখতে হয়, কি মানে কোন বিষয়টাকে আমাকে
চিন্তাতে নিয়ে ওই টপিক সেন্টেন্সে ওই কথাটা ওই টপিক সম্পর্কিত তুলে দিতে হবে, এবং ওই টপিক সেন্টেন্স থেকে কিভাবে আমাকে আইডিয়া জেনারেট করে সাপোর্টিং সেন্টেন্সগুলো ডেভেলপ করতে হবে, এবং কিভাবে আমাকে কনক্লুশন আনতে হবে, এই যে আসলে কোন কথাগুলো অ্যাড করতে হবে, এইগুলো চিন্তা করে করে তোমাকে এই এক্সপোজিটরি প্যারাগ্রাফ বা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে একটা দক্ষতা অর্জন করতে হবে। তাহলে যে কোনো টপিক দিলে আসলে ওই টপিকটা তুমি মাথায় নিয়ে ওই টপিক সম্পর্কিত কি কি বিষয় অ্যাড করা যায়, কোন কোন বিষয়গুলো বাদ দিতে হবে, কোন কোন বিষয়গুলো অ্যাড করতে হবে, এই বিষয়ে তোমাকে দক্ষ হয়ে উঠতে হবে, ঠিক আছে? এবং সেন্টেন্স মেকিং, 6বার এক্সাম হয়েছে, 6বারের মধ্যে 4 বছরই তোমার হচ্ছে পারে সেন্টেন্স মেকিং এসেছে, এবং রিসেন্ট পরীক্ষাগুলোতে 3-4বারের মতো এই সেন্টেন্স মেকিং এসেছেই। সো আমরা বলতে পারি যে মোটা দাগে, এবং এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন আসছে কোথা থেকে? 6বার পরীক্ষা হয়েছে, 6বারের মধ্যে তোমার 4বার এক্সপ্লেনেশন এসেছে, হ্যাঁ? তাহলে এখন আর এই 2বার 1বার করে এসেছে এই যে উইথ ক্লুজ উইথ ফিল দ্য ব্ল্যাঙ্কস, এগুলা থেকে হচ্ছে পারে দুইবার এসেছে, এবং কমপ্লিটিং স্টোরি 1বার এসেছে। তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রিপারেশন নিতে চাও, তো প্যারাগ্রাফ রাইটিং এ তুমি একটা দক্ষতা অর্জন করো। রাইটিং তো এটা একদিনের ব্যাপার না, যারা যারা হচ্ছে পারে লিখতে পারো আর কি, টুকটাক লিখতে পারো, হয়তো বা টুকটাক ভুলও হয়, কিন্তু একটা আইডিয়া দিতে পারো, তো তারা এক্সপ্লোজিটরি প্যারাগ্রাফ বা আরো দুই একটা খুব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের ধরন তোমরা দেখে যাবা, এগুলোর আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়, টপিক সেন্টেন্স বলতে কি বোঝায়, সাপোর্টিং সেন্টেন্সে কোন কোন কথাগুলো অ্যাড করা যায়, টপিক সেন্টেন্সের বাইরে কিভাবে যাওয়া যাবে না, কেন যাওয়া উচিত নয়, এই বিষয়গুলো তোমরা জানবা। আমি অবশ্য প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কাজ করছি, যদি পারি, সময় হয়, লেখা শেষ হয়, সব সম্পূর্ণটা হয়ে যায়, তাহলে তোমাদের সামনে প্যারাগ্রাফ সম্পর্কিত যে আলাপটা আছে ওটাও দিয়ে দিব, নি সমস্যা নাই। এখন এখানে সেন্টেন্স মেকিং, এই সেন্টেন্স মেকিং তো এটা তোমাকে হুটহাট ওয়ার্ড নিবা, ওয়ার্ড নিয়ে হচ্ছে পারে কতটা মিনিংফুল একটা সেন্টেন্স করা যায় ওই ওয়ার্ড কেন্দ্রিক, এটা সার্টেন ওয়ার্ডের কিন্তু সার্টেন একটা জায়গা আছে, সব জায়গাতে কিন্তু আমরা সেই সব ওয়ার্ড ইউজ করতে পারি না। হয়তো বা অনেক ভাইয়া তোমাকে শিখাবে যে হচ্ছে পারে যে কোনো ওয়ার্ডকে একটা সেন্টেন্সে কিভাবে আমরা ইনক্লুড করে দিতে পারি, ওসব ভুংচুং আলাপ হচ্ছে পারে চলে না, বুঝলা? যারা তোমার খাতাটা দেখবে সেই খাতাটা জিনিসেই দেখবে যে আসলে কি বোঝাতে চাইছে, ঠিক আছে? তো একটা সেন্টেন্স মানে একটা ওয়ার্ড নিবা, ওয়ার্ড নিয়ে কিভাবে তাকে মিনিংফুলি ইউজ করা যায়, তার একটা সার্টেন জায়গা রয়েছে, কিভাবে তাকে সার্টেন জায়গাতে বসিয়ে একটা সেন্টেন্সকে একটা ওয়ার্ড দেওয়া যায়। তো এই বিষয়গুলো তোমরা এখন থেকে টুকটাক চর্চা করবা, চর্চা করতে হবে, এই কাজটাই করবা, চর্চা করবা। মানে তুমি হয়তো পারো, কিন্তু হচ্ছে পারে কি স্পেশালি সেন্টেন্স মেকিং, ওয়ার্ড ওয়ার্ড থেকে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এটাই চর্চা করবা। এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মানে কি তোমার হচ্ছে পারে এক্সপ্লেনেশনেরও একটা তরিকা আছে, এক্সপ্লেন কিভাবে করতে হয়, কোন কথাগুলো আগে নিয়ে আসতে হয়, একটা টপিক দেখে চিন্তা করতে হয় কিভাবে, এগুলোও আছে। তো তুমি যদি কারো এক্সপ্লেনেশন সম্পর্কিত কোনো বক্তব্য পাও, শুনবা, আমিও কাজ করছি, পাইলে জানাবো নি কিভাবে জানাইতে হয়। তো এক্সপ্লেনেশন দেখবা তোমরা বই টয়ে যে এক্সপ্লেনেশন কোন কথাগুলো নিয়ে আসছে, কোন কথাগুলো বাদ দিচ্ছে, বা কিভাবে কিভাবে কোশ্চিন জেনারেট করে বিষয়গুলোকে আইডিয়ার মধ্যে নিয়ে আসছে, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করবা। তো তোমরা আলটিমেটলি এই কয়টা বিষয়ের উপর একটু পারদর্শী হবা, স্পেশাল ভাবে একটু প্রিপারেশন নিবা, তাহলে ওইখানে গিয়ে তুমি বুঝতে পারবা যে আমাকে এই কয়টা বিষয় লিখতে হবে। কিন্তু আমরা যারা প্রিপারেশন নিই তারা হচ্ছে পারে ওই এমসিকিউ এর মধ্যে বেড়াজালে আটকে থাকি, প্রিপারেশনটা রাইটিং এর খুব সুন্দর মতো নিতে পারি না ম্যাক্সিমাম স্টুডেন্ট, যার কারণে ওখানে গিয়ে মনে করি যে আসলে কি না কি আসবে, কিন্তু সার্টেন যদি তুমি এই কয়টা বিষয় তুমি মাথায় নিয়ে ঢোকো ভালো মতো, তাহলে তোমার একটা সম্ভাবনাময়ী সময় তৈরি হতে পারে। এই হলো কথা। তো যাই হোক, এই ছিল আজকের কথা। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন মানে কোশ্চেন ব্যাংকটা নিয়ে কাজ করছিলাম, তাই ভাবলাম যে এই বিষয়গুলো একটু জানাই। তো ভালো থাকো, দোয়া রাখো আমার জন্য। আসসালামু আলাইকুম।